আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা সমালোচনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই কুশল মঙ্গলেই আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে গতকালকেও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে সর্বাধিক আলোচিত ঘটনাগুলোর মধ্যে থেকেই আরো একটি ঘটনাকে নিয়ে একটু আমরা পাবলিক রিঅ্যাকশনটাই আজকেও দেখতে চাই। বর্তমান সময়ে বেশ কিছু বিষয় আলোচিত সমালোচিত পজিশনে আছে। এর মধ্যে ফেস দ্য পিপল বর্তমানে খুবই জনপ্রিয়তার মধ্যে সময় পার করছে। বিশেষ করে তাদের যে সাইফুর সাগর এরই যেভাবে বাংলাদেশের প্রথিতযশা মানুষগুলোকে একত্রিত করে টক শোর আয়োজন করছেন ভার্চুয়াল, সেই টক শো গুলোতে ঝগড়া হচ্ছে, ফ্যাসাদ হচ্ছে, কেউ কাউকে শিবির বলছে, কেউ কাউকে রাজাকার বলছে। এগুলো নিয়ে তো প্রতিনিয়তই নানাবিধ ঘটনার ঘটেই চলেছে। আজকে আমরা ফেস দ্য পিপলের একটা বিষয়কে একটু সামনে রেখে দুটি কথা বলতে চাই। এর মধ্যে মূল যে বিষয়টা ফেস দ্য পিপলের আজকের মূলত লাইভ একটা রানিং বলা যায়, সেখানে তারা দুইটি কাজ করেছে। এক নাম্বার যে বিষয়টা, অলরেডি এখনো লাইভ চলছে, 1500 মানুষ অলরেডি দেখছেন এটা। এখানে তারা মূল যে বিষয়টাকে তুলে এনেছেন কচুয়াতে, কুমিল্লার কচুয়াতে মাদ্রাসায় যে বলাৎকার সত্য ঘটনা, বলাৎকার নিয়ে যে ঘটনাটি ঘটেছে, ওখানে একজনকে দায়ী বলে অলরেডি পুলিশ থেকে ধরেও নিয়ে গেছে। তার আগে জনতাই তাকে কিছু নির্যাতন করেছে, মারধর করেছে, তার চুল মাথা ন্যাড়া করে দিয়েছে। সে বিষয়টা এখন আসলে সত্য উদ্ঘাটনে যা দেখা যাচ্ছে সেটা হলো যে পরিপূর্ণভাবে একটা মিথ্যাচার, এবং সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে ওখানে একটি। সেই সিসিটিভি ফুটেজে যেটা প্রকাশ হচ্ছে সেটা হলো যে বাস্তবিকভাবে বিবাদী যে ছিল সে আসলে মিথ্যাচার করেছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি লাইভের মধ্যে এই মুহূর্তে রাইট নাও 1700 মানুষ যুক্ত আছেন। এখানে একটা সালিশি পর্যায়ে এলাকার নেতৃবৃন্দ সহ বিভিন্নরা বসেছেন। মানুষ এখানে 1500-র মতো লাইক পড়েছে, 382 কমেন্ট পড়েছে, 1000 মানুষ অলরেডি শেয়ার করেছে। এই বিষয়টা নিয়ে সাইফুর সাগর আজকে চমৎকার ভাবেই আসলে এটা যে একটা মিথ্যাচার, এটা যে একটা মানে আসলে হুজুরদেরকে পচানোর একটা কার্যক্রম বলা যেতে পারে। হয়তো এই বাচ্চাটার যে বাদী, তার সাথে হয়তো কারো যোগসাজশ আছে, অথবা কোনো লোভ দেখিয়ে তাকে দিয়ে হয়তো এই মিথ্যা অপবাদটি দেয়া হয়েছে। কিন্তু এজাহারে যা বলা হয়েছে, যেমন সাপোজ ওখানে বলা হয়েছে বেলা 11টার দিকে এই ঘটনাটি ঘটেছে, কিন্তু সিসিটিভি ফুটেজ বলছে 11টার সময় সে ঘুমিয়েছিল। তো যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। এখানে আমরা একটু দেখতে চাই যে জিনিসটা, সেটা হলো যে এই যে কচুয়ার মাদ্রাসার বলাৎকার সত্য উদ্ঘাটন, সত্য মিথ্যা উদ্ঘাটন শিরোনামে সাইফুর সাগরের যে ফেস দ্য পিপল যে টক শো করছে বা আলোচনা করছে, সেখানকার এই বিষয়টা সম্পর্কে মানুষ কি বলছে। খালেদ সাইফুল্লাহ নামে একজন লিখেছেন, এখানে ইহুদিদের কিছু দালাল এজেন্ট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করছে। এটা লাইভের বক্তব্য। আকরাম ভুইয়া, কাফফার ইসলাম আকরাম ভুইয়াকে লিখেছেন জারজের বাচ্চা। কেন লিখেছেন তিনি জানেন, আমি অবশ্য তার কমেন্ট এখনো পাইনি। আলী হুসাইন আলামিন আহমেদ লিখেছেন এখানে কিছু নাস্তিক রয়েছে। আচ্ছা, এখান থেকে আসলে কমেন্ট গুলো পড়তে একটু সমস্যা হচ্ছে। আমি একটু নিচে যেতে চাই যেখানে লাইভটা শেয়ার করা হয়েছে, মেবি এই জায়গাটাতেই। হ্যাঁ, রাইট। এই লাইভ যেখানে শেয়ার হয়েছে সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে মোহাম্মদ কাফফার লিখেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 9 বছরে নাস্তিক কুলাঙ্গারের বাচ্চা, তোকে ইন্টারপোলের মাধ্যমে ধরা হবে।
পুরো ঘটনাটাই একটি নাটক। মনে হয় হাফেজ সাহেব ভাস্কর্য নিয়ে কিছু বলছিল, সেটার প্রতিশোধ নিতে পারে। মোহাম্মদ সাইফুল ইসলাম শিমুল লিখেছেন এটা। সোনার বাংলাদেশ, নাস্তিক নাস্তিক কুলাঙ্গারের বাচ্চা। আচ্ছা, উনি একজনকে হুমকি দিয়েছেন। হাফেজ মোহাম্মদ আলমগীর, পরিচয় দে, তোকে দেখতে চাই। গুড। পরিচয় দে, পরিচয় দে। আচ্ছা, যাই হোক, এইখানকার বিষয়টা আসলে পড়া যাচ্ছে না। আমরা এই বিষয়টা নিয়ে আরেকবার আরেক সময় ইনশাল্লাহ ইয়ে করব, যেহেতু এটা এখনো লাইভ চলছে। লাইভটা আমি আপনাদেরকে দেখানোটা আমার মুখ্য বিষয় ছিল না। মুখ্য বিষয় ছিল যে এখানে এই বিষয়বস্তুর উপরে যে আলোচনা চলছে সেটাকে নিয়ে মানুষ কি বলছে। তো এখানে দেখাই যাচ্ছে যে লাইভ যেরকম আহ আলোচনা চলছে, সেরকম কমেন্টেও পক্ষ বিপক্ষে গালাগালি থেকে শুরু করে নিয়ে একজন আরেকজনকে ধরে ফেলছে, মেরে ফেলছে, দেখে নিচ্ছে, বিভিন্ন রকমের চলছে। তো এটা আসলে যেহেতু লাইভ কমেন্ট গুলো, সেহেতু এখানে আসলে কমেন্ট গুলো চলমান, চলে যাচ্ছে আমি পড়ার আগেই। তো আজকে আমরা এই বিষয় থেকে একটু ভিন্ন বিষয়ে চলে আসি। গোলাম মাওলা রনি, বর্তমানের আলোচিত সমালোচিত ব্যক্তিদের মধ্যে গোলাম মাওলা রনি একজন। তাকে আমরা চিনি না এরকম হওয়ার কোনো সুযোগ নাই। গোলাম মাওলা রনিকে আপনারা সবাই চেনেন। ওনাকে আসলে সবাই চেনার পিছনে আরো একটি বড় কারণ আছে, উনি সব দলের লোক, সর্বদলীয় ঐক্য জোট তার অধীনে বলা যায়। উনি আওয়ামী লীগে ছিলেন, উনি বিএনপিতে ছিলেন, আওয়ামী লীগ থেকে এমপি হয়েছেন, বিএনপি থেকে এমপি প্রার্থী হয়েছেন। শোনা যায় যে তিনি জামাত থেকেও এমপির প্রার্থিতা চেয়েছিলেন, পাননি। কিন্তু তার বিভিন্ন কথাবার্তায় তিনি নিজেকে আবার জামাতের সাথে খুব ভালো সম্পর্ক বা জামাতিদের পক্ষেও তিনি কথাবার্তা বলে থাকেন। তো যেহেতু সব দলের সাথেই উনি আছেন, সুতরাং সব দলের মানুষই তাকে চিনবে, এটাই স্বাভাবিক। তো তিনি গত কিছুদিন আগে যে শাহরিয়ার কবির এবং আল্লামা সরি শাহরিয়ার কবিরের সাথে যে ডিবেট হয়েছিল, বিশেষ করে নামটা কি ওনার, ওই ডিবেটের বিপরীতে তিনি আসলে শাহরিয়ার কবিরকে উঠাতে গিয়ে, শাহরিয়ার কবিরকে নিয়ে কথা বলতে গিয়ে আসলে উনি আলেম ওলামাদেরকে নিয়ে বেশ কিছু মন্তব্য করে ফেলেছিলেন, যেটা আসলে অনভিপ্রেত। যার ফলশ্রুতিতে তার ভক্ত সমর্থকদের যে একটা বিপুল সংখ্যা ছিল, তাদের পরিমাণ আসলে খুবই কমে গেছে। যেমন আমি আপনাদেরকে দেখাই, জানুয়ারির 3 তারিখে উনি একটা পোস্ট করেছেন, সেই পোস্টে লাইক পড়েছে 6,000। কিন্তু আস্তে আস্তে কিন্তু তার সমস্ত কিছুতেই বা লাইক কমেন্ট এগুলো কমতে শুরু করেছে। এখানে একটি পোস্ট দেখতে পাচ্ছি মাত্র 199। এখানে ওই 6,000-এর অর্ধেক আছে, 3,400। এটা তার সরাসরি পোস্ট। এর আগে মানে যেগুলো লিঙ্ক পোস্ট করেছেন সেগুলোর অবস্থা আরো খারাপ, 2,600, 615। তার মতো একজন এত উঁচু মানের লোকের জন্য এটা আসলে খুব একটা স্বাভাবিক বলা যায় না। তো যাই হোক, আমরা তিনি ভাবা হয়েছিল যে জনগণের এই প্রতিক্রিয়ার বিপরীতে তিনি হয়তো পিছু হটবেন, আলেমদের বিরুদ্ধে যে তার বক্তব্যগুলো তিনি দিয়েছিলেন বা দিয়ে যাচ্ছেন সেগুলো থেকে হয়তো পিছু হটবেন, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টো। তিনি আবার উল্টো বা জিহাদ শুরু করে দিয়েছেন হুজুরদের বিরুদ্ধে, এবং উনি আসলে একটু অশ্লীল আক্রমণাত্মক পর্যায়ে চলে যাচ্ছেন। বাস্তবিকভাবে আমাদের দেশে কওমি অঙ্গন মাদ্রাসার অঙ্গনগুলোতে বেশ কিছু ঘটনা হয়তো বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত, যে শিশুরা বলাৎকারের শিকার হয়েছে, এবং সেগুলোতে একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট, যে একটু ক্লিয়ার করলে যে যে সমস্ত বলাৎকারের ঘটনাগুলো ঘটেছে মাদ্রাসাতে, সেখানে কিন্তু ওই মাদ্রাসার লোকজনই তাদেরকে ধরেছে, মেরেছে এবং চাকরিচ্যুত করেছে। অনেককে আইনের আওতায়ও দেয়া হয়েছে। অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু এই গুটিকতক ঘটনার বিপরীতে পুরো আলেম সমাজকে নিয়ে যুদ্ধ জিহাদ করার আসলে কিছু আছে বলে মনে হয় না। আর সমস্ত হুজুরদেরকেই সমকামী বলে দিবেন, বা উনি একটা ভাষা ইউজ করেছেন পায়ু সেনা। যদিও বাঙালি এখন অনেক চালাক, গোলাম মাওলা রনি বাঙালিদেরকে এখনো বোকা ভাবেন, যার ফলশ্রুতিতে তিনি এই বর্তমান সময়ে আহ ইশারা ইঙ্গিতে সরাসরি কথা বললে অনেক বেশি আক্রমণের শিকার হবেন। এই জন্য তিনি আসলে উগান্ডা
বিভিন্ন উপমা ইউজ করে মূলত একটি পোস্ট করেছিলেন গতকালকে। উগান্ডার বায়ু সেনাদের বিষয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। তো উনি তো আসলে উগান্ডা নিয়ে কখনো কোনো কথা বলেননি। বলেছিলেন বাংলাদেশের হুজুরদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়েই। সেই বিষয়টার উপরে বেস করে তার এই সমস্ত পোস্ট গুলোতে মানুষের কমেন্টস এর একটা হিড়িক পড়েছে এবং তার পক্ষও নিয়েছে এক পক্ষ, বিপক্ষেও আছে প্রচুর পরিমাণে লোকজন। তো এই বিষয়গুলো বা আসলে আমরা একটু দেখতে চাই যে মানুষ কোনটাকে কিভাবে গ্রহণ করছে। তার পক্ষ নিয়ে একজন লিখেছেন এস হুসাইন বিন আহমেদ, দারুণ লিখেছেন। এমডি গোলাম রহমান লিখেছেন, যেদিন আপনি মুরগি কবিরের পক্ষ নিয়েছেন সেদিন থেকেই আমরা বুঝে গেছি যে আপনি জাতীয় বেশ্যা। মীর জসিমউদ্দিন লিখেছেন, মানুষের যদি মাথার পিছনে ধরে তাহলে তো কিছুই করার নেই। বেটা কতদিন বাঁচবি, মরার আগে ভালো কিছু করে তোকে সবাই থুতু মারতেছে। আজকে যে লোকটা সবার সম্মান রক্ষার জন্য তাকে জুতা মারতেছে, মরার আগে এটা কি করলা? বাংলাদেশের শতকরা 98% শাহরিয়ার কবিরদের গণনা। প্রচুর বানান ভুল ওনার এই কমেন্টে। উনি আসলে বিপক্ষে লিখেছেন। আতিউর রহমান, কুত্তার বাচ্চা তুইও বুদ্ধিজীবী, একটি গালি দিয়েই লিখেছেন। আতিউর রহমানই আরেকটা অশ্লীল বাক্য দিয়ে তাকে আরো কিছু লিখেছেন। আহমেদ সাব্বির লিখেছেন, জুতা রনি। কেন বলেছেন জানি না। এলোরা হাসনা লিখেছেন, সবাই লাইনে দাঁড়ান, জুতা রনিকে জুতা দিয়ে পিটান। মোহাম্মদ তারেক খান লিখেছেন, আমার মনে হয় তসলিমার পরের স্থানটা এখন রনি গোলামে নিয়েছে, যার প্রতিটা পোস্টই গালি ছাড়া কেউ কথা বলে না। রনি গোলামদের চারিত্রিক বৈশিষ্ট্য এটা, যাদের কথাবার্তা আচার আচরণ থার্ড ক্লাস। আয়াতুল্লাহ লিখেছেন, যখন কোনো পণ্য মানুষ আর খায় না তখন আজাইরা পাবলিসিটি করে তা কাস্টমারকে বিক্রি করতে হয়। রনির অবস্থাও এখন একই রকম, ওকেও কেউ এখন আর ডট ডট ডট, তাই আজাইরা কথাবার্তা বলে একটু ফোকাসে আসার চেষ্টা করতেছে। আপনার আল আমিন আল আল মামুন লিখেছেন, আপনার প্রতিদিনের ইউটিউবে ভিডিওগুলো দেখতাম, আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম, আপনার ফেসবুক লেখাগুলো পড়তাম, ভালো লাগতো, কিন্তু ইদানিং আপনি তেল মারতে শুরু করেছেন, আপনিও তেল ব্যবসায়ী হয়ে গেছেন, এখন আর আপনার ইউটিউবে কথাগুলো শুনি না। এখানে সুস্পষ্ট গোলাম মাওলা রনি একজন ভক্তকে হারালেন এই সমস্ত কথাবার্তা বলে। হারুনুর রশিদ লিখেছেন, রনি একজন রাজনৈতিক পেশা। গোলাম মাওলা রনিকে তিনি শর্ট ভার্সন দিয়েছেন। শফিকুর রহমান লিখেছেন, তিনি যে বিষয়ে বেশি জ্ঞান রাখে তিনি সে বিষয়ে বেশি প্র্যাকটিস করেন। তুইও যে এই হারাম আর নোংরা নর্দমার পরিবারের জন্ম গ্রহণ করেছিস সেটা তার প্রমাণ। আসলে কি বলবো, এখানে সবাই দেখা যাচ্ছে যে তার কমেন্ট গুলো তো আসলে তার পেজের যে লাইকাররা আছে তারাই করেছে বেশিরভাগ। আমি চেক করেও দেখলাম যে আসলে সবাই তার পেজের লাইক দেয়া ছিল। তো এখন তার পেজে তো সেই লাইক দিয়েছিল যে তাকে পছন্দ করতো, সেই মানুষগুলি এখন তাকে আসলে একদম নিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে। গালিগালাজ ছাড়া কেউ কথা বলতেই রাজি না, যার ফলশ্রুতিতে অধিকাংশ কমেন্ট গুলো আমি পড়তে পারছি না। মাহবুব সরকার জিয়া লিখেছেন, তোমার প্রতি একটা মানুষও সহমত প্রকাশ করে নাই, তবুও তুমি কেউ করতেছো। মাহবুব সাহেবের একটু ভুল ধারণা, অনেক মানুষই তাকে ইয়ে করেছে, সহমত প্রকাশ করেছে। তার শ্রেণীর মানুষ যারা তারা তো তাকে করবেই। দুলাল হুসাইন, হাহা রিয়েক্টটা, হা 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 হা, কি একটা অবস্থা, হাস্যকর পর্যায়ে নিয়ে গেছেন। মুসলিম উদ্দিন, বলদ রনি, এক এক সময় এক এক কথা, যে রনি আগে মুরগি ডাকাত সে এখন তারে বুদ্ধিজীবী বলে। পাবনা থেকে কিছুদিন আগে আসলে ভালো হবে, কিছুদিন থেকে আসলে ভালো হবে। এটা গোলাম মাওলা রনিকে পরামর্শ দিয়েছে সে, যে আপনি পাবনায় গিয়ে কিছুদিন থেকে আসুন, একটু রেস্ট হবে, একটু ভালো হবে। ইব্রাহিম হোসেন লিখেছেন, ভাই একটু কমেন্ট গুলো দেখেন, তারপর নিজের আত্মসম্মান বোধের কথা চিন্তা করে পোস্ট করেন। এটা মনে হয় না সে দেখে বা করে, যার ফলশ্রুতিতে এটা হয়েছে। এখানে আরেকটা জিনিস একজন কমেন্টে দিয়েছেন, ইউটিউবে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন গোলাম মাওলা রনিকে নিয়ে একটি মজাদার শিরোনামে একটি ভিডিও বানিয়েছেন।
একাধিকবার বলাৎকারের শিকার হয়েছিলেন গোলাম মাওলা রনি, শেষে আশ্চর্যবোধক চিহ্ন। আপনারা আবার ভাবতে যান না বাস্তবেই তাই ঘটেছে, কিন্তু বাস্তবিকভাবে রাজনৈতিকভাবে সে যেভাবে একের পর এক ধরা খেয়েছে, মারা খেয়েছে, সেটাকেই বলাৎকার হিসাবে গোলাম মাওলা রনি সুন্দর উপস্থাপনায় তার এটাকে ইলিয়াস হোসেন সুন্দর উপস্থাপনায় এই বিষয়টাকে এইভাবে শিরোনাম করেছেন। মনিরুল ইসলাম লিখেছেন, আপনার বিরুদ্ধে পোস্ট দিচ্ছে সুষময় শরীফ, তাই আবোল তাবোল কথা বলে তাকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছেন। মানুষ আপনার সম্পর্কেও জানে আর সুষময় শরীফ সম্পর্কেও জানে। আপনি যতই ইন্টেলেকচুয়ালি বানিয়ে বুনিয়ে বলেন না কেন, লোকে খাবে না। রনি সাহেব, আপনার এমন পোস্ট আর করিয়েন না। এখানে যদি আপনার মেয়ে কিংবা স্ত্রী এর থাকে, তারা এমন কমেন্টস দেখে তো স্ট্রোক করতে পারে। অতএব আপনি আজে বাজে পোস্ট থেকে বিরত থাকুন। আপনাকে কতজন ভালো জানে সেটা আপনি কমেন্টস পড়লে বুঝতে পারবেন। আপনার মতো অনেক ভালো জানতো, কিন্তু আজ কই। আপনার কাছে এসব আশা করিনি স্যার। মোহাম্মদ মাসুম খান লিখেছেন। এমডি মাতিন লিখেছেন, মুরগি ঝোলের দালাল। অ্যাডভোকেট আয়াতুল্লাহ খামিনি লিখেছেন, লোকটা পাগল হয়ে গেল নাকি? ইলিয়াসের ভিডিও দেখবেন না প্লিজ। একটা থেকে আরেকটায় চলে গেছেন। শরীফ আহমেদ লিখেছেন, হাহা হুহু। দেলোয়ার শিপার, একাধিকবার বলাৎকারের শিকার উনি। ইলিয়াসের ভিডিওর শিরোনামকেই উনি কমেন্ট পোস্ট করেছেন। গিয়াসউদ্দিন লিখেছেন, এবার মনে হয় ওগান্ডার জুতা হিসাবে বিবেচনায় আসবে আমাদের জাতীয় জুতা। মিনুল হাসান লিখেছেন, রনি তোর কোন যোগ্যতা আছে আমরা জানি, কপি করে নিজের নামে চালিয়ে দেশ, তোকে কেউ হিসাবের খাতায় রাখে না, তাই আলোচনায় আসতে এইসব লিখিস। আমরা তোর এইগুলো বুঝি, তুই কাকে রাজনীতি শিখাস রে ভাই? এমআর ফারহান লিখেছেন, আপনার ভয়েস, ফেস এবং কর্মকাণ্ডে তো ভালো করেই বোঝা যায় যে আপনি একজন ঘে বা গেটু পুত্র। বুলবুল লিখেছেন, আপনার পাবনা হেমায়েতপুর যাওয়া দরকার। আমি এখানে কিন্তু একটা কমেন্টও বাদ দিচ্ছি না, কিন্তু গত 5-7-10 মিনিটে তার পক্ষে কিন্তু কাউকে পেলাম না। সালমান চৌধুরী লিখেছেন, শালা রনি তোর কি কোনো নীতি আছে? একবার আওয়ামী লীগে যাস, একবার বিএনপিতে যাস, তুই তো একটা রাজনৈতিক ... আনোয়ার হোসেন লিখেছেন, সব দিকেই জুতা খেয়ে এখন শেষমেশ তার বাপ মুরগি চোর ওরফে মুরগি কবির সহ মোল্লাদের পিছনে লাগছে। এখন শেষ অপমানটা হওয়ার বাকি রইল। এমডি নাসিরউদ্দিন, পাড়ার পো পাড়া। মোহাম্মদ নূর লিখেছেন, আমি কমেন্ট পড়ে খালি হাসি। এক ভাই বলেছেন, পাড়ার পো পাড়া। আহারে বেচারা রনির কি অবস্থা। খুব সহমর্মী একজনকে পেলাম রনি ভাইকে নিয়ে। উনি খুব হাস্যরসাত্মকমূলক ইয়াতে আছেন, মানে বুঝিয়েছেন যে তার সহমর্মী, কিন্তু বাস্তবিকভাবে উনি মজা নিয়েছেন। মোহন খান লিখেছেন, লক্ষা 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 রনি সাহেবের লক্ষা নাই নাকি, মানে রক্ষা লিখতে গিয়ে মনে হয় লক্ষা লিখে ফেলেছেন। জুয়েল হোসেন লিখেছেন, ছাগলের বাচ্চা ছাগল, তুই জুতা রনি, মুজা রনি, তোর কপালে জুতা দিয়ে বাইরায়া কপালের চারা ফাড়ায় ফেলানো দরকার। কিরণ সরকার ভাই লিখেছেন, আপনার এত অধপতন এত অল্প সময়ে দেখতে হলো, তওবা করেন। লিখেছেন তাজুল ইসলাম, নাইম নাইম জুতারনি। সৈয়দ মুফাজ্জল রহমান তারই ভাষায় তাকে বলেছেন পায়ু কমান্ডার রনি। ইউসুফ আহমেদ লিখেছেন, কুত্তার বাচ্চা তোকে আনফ্রেন্ড করলাম, তার মানে সে ফ্রেন্ড ছিল, আনফ্রেন্ড করেছে, কিন্তু সাথে আবার একটা ফাও গালি দিতেও ছাড়েননি। শেখ সুমন আহমেদ লিখেছেন, কে ঘেটু পুত্র জানি না, তবে তুমি যে একটা বড় মাপের গিরগিটি, সুযোগ বুঝে রং পাল্টাও সেটা জনগণ জানে। তুমি না বিএমপি, না জামাত, না আওয়ামী লীগ, না জ্ঞান পাপি, তুমি আসলে কি তা তুমি নিজেই জানো না। সাইফুল আজম বেলাল লিখেছেন, আজ থেকে 5-7 বছর আগে রনি সাহেবের কথাগুলো ভালো লাগতো, তখন ভাবতাম এনার মতো ভালো মানুষ যদি বাংলাদেশে আর 5-7টা থাকতো তাহলে দেশের উপকার হতো, এনাকে আমি আইডল মানতাম। সেই এনার এখনকার কথা শুনে মনে হয় ইনি একটা বড় পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, তেলবাজ হয়ে গেছে। সাইফ ওয়াজিদ লিখেছেন, তোর রাজনীতি শেষ, তুই পাবনা যা। এম এ কাদের রতন লিখেছেন, রনির বাবা যদি ভালো কোম্পানির
ডট ডট কিন্তু তাহলে এর মতো বেজন্মা জন্ম নিত না, আসলে রাজনৈতিক ডট ডট কামি। মাহমুদ হাসান লিখেছেন আজ থেকে ওনার নাম পায়ু বিশেষজ্ঞ। মোহাম্মদ তাহমিদুল ইসলাম, আমি কমেন্ট করতে গিয়ে দেখি সবাই কমেন্ট করে ফেলেছে, তাই আর কমেন্ট করলাম না। মানে তিনি আসলে পক্ষান্তরে জানালেন যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের সাথে তিনি সহমত। আব্দুস সাত্তার লিখেছেন, রনি সাহেব আপনি এখন আমাদের কাছে ভাই থেকে সাহেব হয়ে গেছেন। আপনি দয়া করে সাধারণ জনগণের কমেন্টস গুলোর দিকে নজর দিন আর নিজের গ্রহণযোগ্যতা যাচাই করুন। যাই হোক, এখানে কমেন্টের আসলে শেষ নেই এবং সবাই প্রায় একই ধরনের কমেন্ট করেছেন। তো আশা করা হয়েছিল এবং যারা কমেন্ট করেছেন তারাও ওই জিনিসটা বারবার বলেছেন যে আসলে তারা ভেবেছিলেন যে এই ঘটনার পরবর্তীতে গোলাম মাওলা রনি হয়তো কিছুটা ঠিক হয়ে যাবে। উনি হয়তো এই বিষয়গুলো নিয়ে আর কথা বলবেন না। কিন্তু বাস্তবিকভাবে উনি সেটা থেকে বেরোননি, বরং পরবর্তীতে তিনি আরো কয়েকটি পোস্টের মাধ্যমে আহ, এই তার এই কথাগুলোকে তিনি আবার ইয়া করার চেষ্টা করেছেন। তিনি যেমন 8 ঘন্টা আগে একটি পোস্ট করেছেন, গালাগালি হলো দুর্বলের হাতিয়ার এবং অসহায় লোকের একমাত্র সান্ত্বনা। মহাকালের এই নীতি কথা আমরা কম বেশি জানি, যেমনটি জানি যে গর্দভ প্রকৃতির মানুষেরা উচ্চ স্বরে এবং কর্কশ ভাষায় কথা বলে। ধর্মে আছে জন্মে ত্রুটি থাকলেই মানুষ অশ্লীল শব্দ প্রয়োগ করে এবং মানুষের সঙ্গে পশুর মতো আচরণ করে। নিরাপদ দূরত্ব থেকে হম্বিতম্বি করা কাপুরুষের লক্ষণ। আল্লাহর জমিনে কাপুরুষ হলো সকল সৃষ্টিকুলের জন্য অভিশাপ। যারা সস্তা জনপ্রিয়তা এবং রুটি রুটির জন্য ধর্মকে ব্যবহার করে তাদের উপর আল্লাহর লানত। আর শাসকের সামনে দাঁড়িয়ে সত্য বলার মতো জিহাদ আর নেই। উপরোক্ত কথাগুলো মান্য করি বলে আওয়ামী লীগের এমপি ছিলাম, তখন কাদের মোল্লার ফাঁসি নিয়ে দিন লিখেছিলাম, কসাই কাদের মোল্লার বিষয়ে লিখেছিলাম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সম্মানিত আলেম, দেলু রাজাকার নামে তাকে ডাকা অশোভন লিখেছিলাম, বেগম জিয়া অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান। এখানে আসলে গোলাম মাওলা রনি তার নিজেকেই ইয়া করার চেষ্টা করেছেন, জাস্টিফাই করার চেষ্টা করেছেন মানুষের কাছে যে তোমরা আমাকে গালিগালাজ করছো, কিন্তু আমি আসলে খারাপটা কি করেছি বা এরকম কিছুই উনি বলতে চেয়েছেন। আম, তো এখানেও মানুষ আসলে তাকে ছেড়ে কথা বলেনি। সাইফুল্লাহ স্বপন লিখেছেন, আল্লাহর উপর বিশ্বাস থাকলে শাহরিয়ার কবিরের মতো আল্লাহ বিদ্বেষী মেধা মননহীন বেজন্মা অর্বাচীনকে মাথায় নেওয়া হতো না। মেঘলা আকাশ লিখেছেন, মদনের গায়ে এতদিন পরে আগুন ধরেছে। সাদ হোসেন লিখেছেন, এত রূপ বদলাইলে তো হবে না, আপনি জেল থেকে বের হয়ে আসার পর আপনার জন্য এদেশের মানুষের মনে একটা বড় ভালোবাসা জন্মেছিল। মুসলমান হিসেবে সুন্দর কথা বলতেন, আপনার জায়গা অনেকটাই ছিল। কিন্তু এদেশের ধর্মপ্রাণ মুসলমান সমাজ কখনোই ইসলাম বিদ্বেষীদের এবং তাদের দোসরদের মেনে নেয়নি। আসিফ খান রাসেল লিখেছেন, 2014 সালে গণতন্ত্রের রক্ষায় মনোনয়ন চাননি, তো 2018-তে গণতন্ত্র কি ফিরে এসেছিল? আতেল কোথাকার। এইচ এ সোহেল লিখেছেন, আপনি শুধরান, কাজেই তো প্রমাণ হবে জনগণ আপনাকে সম্মান করতো, এই সম্মান ধরে রাখতে পারলেন না ভাই। শাহ রুম্মান লিখেছেন, আপনার লেখাপড়া ও আলোচনা শোনার চেষ্টা করি, আপনি যে স্পষ্টবাদী তা জানি, তবে জনাব এনায়েতুল্লাহ আব্বাসী ও শাহরিয়ার কবিরের বাহাস সম্পর্কে বয়সের পার্থক্য যে বিশ্লেষণ করেছেন তা অযৌক্তিক, কেননা বয়সের তারতম্য যদি কিছু করা হয় তাহলে কিভাবে একজন ছেলে মায়ের উপদেষ্টা হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তথ্য উপদেষ্টা হলে এভাবে হাজার হাজার উদাহরণ রয়েছে। ভোট চুরি কি জায়েজ? ফতোয়া চাই। হালিমাতুস সাদিয়া আকশি লিখেছেন, রাকিবা সুলতানা লিখেছেন, সত্য অনেক বেশি শক্তিশালী, আপনি যদি সঠিক পথে থাকেন তাহলে একদিন তা প্রমাণিত হবে। এমডি কামরুল লিখেছেন, এক ভিডিওতে দেখলাম আপনি এক সাংবাদিককে পেটালেন, সে কি অনেক শক্তিশালী শক্তিশালী ছিল নাকি? আব্দুল হালিম সামি নামক একজনকে তার পক্ষে পাওয়া গেল, স্যালুট দিয়েছেন, স্যালুট স্যার। এস এস জীবন চৌধুরী লিখেছেন, দুর্বলের চেয়েও আপনি দুর্বল, তবে বাকি লেখাগুলো সঠিক। মোহাম্মদ হোসাইন, আমি বেনিয়াস ও কলাকেও হার মানান, গো হেড কাকু। কি বুঝিয়েছেন তিনি জানেন। মেম খান লিখেছেন, আপনি একজন ভালো মনের মানুষ, তাই এবার জাতীয় পার্টিতে যোগ দিন, জাতিকে প্রমাণ করে দিন। ফিলিজ কাকু ফিলিজ। এর চেয়ে বড় মজা মনে আর হয় না, মানুষও মজা নিয়েছে, তার কমেন্টে 6 জন হা হা রিয়েক্ট দিয়েছেন।
শাহিদ সিএম লিখেছেন, আপনি যেই দলেই থাকুন না কেন শুরু থেকে আপনার লেখালেখি পোস্ট 90% দর্শক ছিল ইসলামপন্থীরা। তারাই আপনাকে এত জনপ্রিয় করে তুলেছে। এখন তারা আপনাকে পছন্দ করে। এখনো তারা আপনাকে পছন্দ করে। মিস্টার মুরগির পক্ষে অবাস্তবভাবে আপনি এত বাড়িয়ে বলেছেন যে দর্শকরা আপনাকে অপমান করেছে। তাতে আমি নিজেও খুব কষ্ট পেয়েছি। কিন্তু পরে বলাৎকারের ভাষায় যে পোস্টটা করলেন আপনি, আপনার রুচি দিয়ে বোঝার বাকি থাকে না। আপনার রুচি নিয়ে আর বোঝার কিছু বাকি থাকে না। এখনো আমি আপনার জন্য শুভকামনা করি। কারণ একটা ভুলে মানুষের সারা জীবনের অর্জন শেষ হয়ে যায় না। যদিও আপনারটা পলিটিক্যাল ও ধর্মীয় ইস্যু বলে শেষ হওয়ার মতোই। কাজী মিন্টু লিখেছেন, আপনার সব ঠিক ছিল কিন্তু এমন লোকের পক্ষে কথা বলেছেন যাকে বাংলার ধর্মপ্রাণ মুসলিমরা কখনো তার ইসলাম বিদ্বেষী কথাগুলো মেনে নিতে পারে না। এইচ.এম. আরিফ তুহিন সহকর্মীর পুত্রকে নিপীড়নের অভিযোগে বরখাস্ত ৭১ টিভির সিনিয়র রিপোর্টার এই মর্মের একটি নিউজকে শেয়ার করেছেন। মনে হচ্ছে তার এই ঘেটুপুত্র কেন্দ্রিক কোনো বিষয় হতে পারে। লোকমান হাকিম লিখেছেন, চরম অশ্লীল ভাষায় অহরহ প্রয়োগ করে এখন নিজের জন্মের সনদ সহি করার চেষ্টা করছেন। আসলে তিনি এই পোস্টটা করেছিলেন নিজেকে প্রমাণ করার জন্য যে তিনি আসলে খারাপ কিছু বলেননি বা করেননি। কিন্তু এটাকেও মানুষ আসলে বলাৎকার করে দিয়েছে। এখানে তিনি একটি ভিডিওতে গত আ ৩ দিন আগে মেবি ওটা ২ দিন আগে পোস্ট করেছিলেন। শাহরিয়ার কবির কি ফেরাউন বা আবু জেহেলের চেয়ে খারাপ? এখানেও কিন্তু খুব ভালো কিছু উনি পাননি। তিনি ৪ ঘন্টা আগে এগুলোর পরেও তিনি ৪ ঘন্টা আগে আলেম ওলামাদেরকে অপমান করার জন্যই মূলত তাদেরকে আম নিচু প্রমাণ করা, তাদের জ্ঞান শূন্যতা প্রমাণ করার জন্য এরকম একটি পোস্ট করেছেন যে আসলে কোরআনের সূরা হাদীদের একটি আয়াত সম্পর্কে তিনি বলেছেন যে এখানে লোহা সম্পর্কে বলা হয়েছে। কিন্তু এ বিষয়ে কোন আলেম কি তাকে কোন কিছু বলতে পারে কিনা? সম্মানিত আল্লামা বৃন্দ, মুফতি সাহেবান, মুফাসসিরিন বৃন্দ এবং পীরে কামেল বৃন্দ যদি আমার এই প্রশ্নটির জবাব দেন তাহলে কৃতজ্ঞ থাকব। মূলত তিনি আসলে ইনসাল্ট করে এটা দিয়েছেন। কিন্তু বাস্তবিকভাবে এটা সত্য নয়। বরং আলেমরা এবং মুসলিম মনীষীরা এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি জ্ঞান চর্চা করেছেন যেগুলো আপনার মতো গোলাম মাওলা রনি আসলে বুঝতেও পারবেন না। তো এই ৪ ঘন্টা আগের এই পোস্টটিতেও মানুষ যে কমেন্ট গুলো করেছে সেগুলো তার পক্ষে আসলে যায়নি। এম এখানেও কয়েকটা কমেন্ট আপনাদেরকে একটু পড়িয়ে শোনাতে যাচ্ছি। আহমেদ আলী লিখেছেন, ফেরিওয়ালা ডাক্তার আর চেম্বারের ডাক্তার কি সমান? হা হা হা। আরিফ হাসান আফজাল লিখেছেন, লোহা একাই পবিত্র কোরআনের অলৌকিকতা বর্ণনায় সমর্থ। তিনি এখানে একটি বইয়ের কথা, বিরাট কমেন্ট, এটা আসলে পড়ে কুলানো যাবে না। তবে এখানে তিনি জ্ঞান বিজ্ঞানের আলোকে সূরা হাদীদের সেই আয়াতের ব্যাখ্যার একটি বর্ণনা এখানে সুস্পষ্টভাবে দেওয়ার চেষ্টা করেছেন। নিজের থেকেই হোক অথবা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে হোক, কিন্তু একটি ব্যাখ্যা তিনি দিয়েছেন। কিন্তু তিনি আবার যিনি দিয়েছেন তিনি নবীন কোন একজন আলেম। নবীন আরিফ হাসান আফজাল, সদস্য সচিব, সচেতন নাগরিক কমিটি, বাহুবল উপজেলা শাখা, সাথে উনি একজন ব্যবসায়ী, শাপলা টেলিকম সেন্টার, মাদ্রাসা মার্কেট, মেবি পড়াশোনাও মাদ্রাসায় করেছেন। তার হাতে ঘা লেগেছে তাই নিজেই তিনি এর উত্তর দেওয়ার এগিয়ে এসেছেন। সোহাগ মুস্তফা লিখেছেন, আপনি আগে সহি শুদ্ধ করে সালামটা দেন। আরিফুল ইসলাম লিখেছেন, এই সূরার 25 নং আয়াত দেখেন। আরিফ হাসান আফজাল আরো একটি কমেন্টের মাধ্যমে তাকে অনেক কিছুই বলার চেষ্টা করেছেন এবং এর পরেও আরো কমেন্ট করেছেন। ভাই ৭১ টিভির সোমা ফারজানা, রূপা, মাসুদা বাট্টি ওইসব আপনার খয়ের খা আলেমদেরকে জিজ্ঞেস করলেই তো সঠিক উত্তর পেয়ে যান। খামাখা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার দরকার কি? আরিফ হাসান আফজাল আবারও একটি কমেন্টে ওই একই বিষয়ে, ফলে নিউট্রনের সংখ্যার বিভিন্নতার কারণে তার প্রজাতির পরিবর্তন ঘটে, তাদেরকে বলা হয় আইসোটপ। লোহার মোট ৭টি আইসোটোপ রয়েছে, তার মধ্যে ৪টি স্থায়ী, বাকি কটি জন্মাবার পর। এখানেও তিনি কোরআন এবং হাদিসের আলোকে বিজ্ঞানের বিভিন্ন কিছু ব্যাখ্যা করে বলার চেষ্টা করেছেন। আরিফ হোসেন আফজাল গোলাম মাওলা রনির পিছে ভালোভাবেই লেগেছেন। মানে সবকিছুই, মানে এক কমেন্টে এত বড় লেখা দেয়া যাবে না বিধায় অনেকগুলো কমেন্ট করে
এর পরিপূর্ণ জবাব দেওয়ার চেষ্টা করেছেন। আসলে আমাদের এটা যেহেতু শুধু কমেন্ট ভিত্তিক আলোচনা, আমরা পুরো কমেন্ট গুলো পড়তে গেলে আজকের আলোচনা এখানেই শেষ করে দিতে হবে। বশির উদ্দিন লিখেছেন, আপনার উপরে দেশে আর কোন আল্লামা আছে নাকি? বাবর ভুইয়া লিখেছেন, আপনাকে ফলো করার বা অনুসরণ করার মতো সময় ওনাদের কাছে নেই। সঈদ মাহফুজুর রহমান লিখেছেন, বন্ডামির একটা লিমিট থাকে যা আপনি অনেক আগেই অতিক্রম করেছেন। পাবলিক যখন লাথি মারা শুরু করেছে, এখন আবার নতুন বন্ডামি শুরু। আপনার থেকে মানুষ হাদিসের বাণী শুনতে চায় না। মমিনুল্লাহ লিখেছেন, বাবু শামীম ওসমানকে জিজ্ঞেস করতে পারো। মুশফিকুর রহমান লিখেছেন, আপনার পোস্টের মাধ্যমে এই বিষয়টা জানলাম। কোন বিষয়টা জানলো আমি জানি না। জি কে তোফায়েল লিখেছেন, এই প্রশ্নের উত্তর আপনি পাবেন না। যাদের কাছে প্রশ্ন রাখলেন তারা গালাগালি ছাড়া কিছুই পারে না। গুড। কেন, প্রশ্নের উত্তর তো দিয়েছে কমেন্টে। মনসার খান লিখেছেন, মোহাম্মদ ফয়সাল লিখেছেন, এত ভালো মানুষ যদি তাহাজ্জুদের কয় রাকাত পরে কমেন্ট করেছেন তা নিশ্চিত করুন, না হলে শামীম ওসমান কিন্তু পিটাবে। আরিফুল হাসান লিখেছেন, আবলামির পর দিনদার সাজার চেষ্টা। ফখরুল ইসলাম লিখেছেন, তাহলে আপনি বুঝতে পেরেছেন যে আলেম ওলামারাও আপনার উপর অসন্তুষ্ট। সহজ পথ বেছে নিলে আপনার জন্য ভালো হতো। আপনার মন্তব্য, মানুষের মন্তব্য পড়লে আপনার বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। জনগণ যে আজ কত চালাক। এমডি নাজিমউদ্দিন লিখেছেন, মুফতি মেয়রকে জিজ্ঞেস করেন। মুবাশশির বিন মিল্লি লিখেছেন, এই ধরনের প্রশ্নকে বলা হয় বেয়াদবি এবং হঠকারিতামূলক প্রশ্ন। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে হেনস্থা করার জন্য এভাবে প্রশ্ন করতো। আলেমদের কাছে কিছু জানার থাকলে ওযু করে আদবের সাথে তাদের সামনে গিয়ে বসুন, তখনই তারা আপনার প্রশ্নের উত্তর দিবে। কারণ আলেমদের কাছে ইলম হচ্ছে স্বর্ণের হারের মতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলেছেন, অপাত্রে ইলম দান শূকরের গলায় স্বর্ণের হার পরিয়ে দেওয়ার মতো। আলেমরা কোনোদিন জেনে বুঝে সেই কাজ করবেন না। নোমান ইলিয়াস, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা, মানে উনি একটা দুরুদ লিখে দিয়েছেন। এটা দুরুদ শেখ সাদি, ওকে, কেন এটা এখানে আসলো জানি না। মাওলানা নাঈম হাসান সাতক্ষীরা থেকে ওই তার প্রশ্নের একটি ব্যাখ্যা দিয়েছেন। লোহা পৃথিবীতে অন্যান্য পদার্থের মতো সৃষ্টি হয়নি। পৃথিবী তো দূরের কথা, খোদ সৌরজগতের কোন স্থানে লোহার একটি অণুও সৃষ্টি হওয়া সম্ভব নয়। তাই লোহা পৃথিবীর অভ্যন্তরে সৃষ্টি হওয়া কোনো পদার্থ নয়, বরং এটি এসেছে পৃথিবীর বাইরে থেকে। পবিত্র কোরআনের 57 নং সূরা আল হাদীদের 25 নং আয়াতে বলা হয়েছে, আল্লাহ লোহা পাঠিয়েছেন যার মধ্যে রয়েছে প্রচন্ড শক্তি এবং রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। এই অংশটির আরবি আনজালা শব্দটির ব্যবহার করা হয়েছে, যার অর্থ প্রেরণ করা বা আকাশ থেকে অবতীর্ণ করা। বিশেষত আকাশ থেকে বা পৃথিবীর বাইরে থেকে প্রেরণ করা অর্থে আরবি আনজালা শব্দটি ব্যবহার করা হয়। তার মানে লোহা পৃথিবীতে সৃষ্টি হয়নি, এসেছে পৃথিবীর বাইরে থেকে। লোহার বৈশিষ্ট্য এবং এটি যে আমাদের বাহির থেকে আসে এর প্রমাণ। এখানেও আসলে গোলাম মোল্লা রনির যে প্রশ্ন, সেই প্রশ্নের বিপরীতে বিশাল একটি উত্তর দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তিনিও এখানে ছোট্ট করে একটু উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। রুহুল ইসলাম লিখেছেন, শামীম ওসমানের কাছে যান, তিনি ভালো বলতে পারবেন। মহিউদ্দিন সর্দার লিখেছেন, পবিত্র আল কোরআনের চাইতে বড় আর কোনো বিজ্ঞান নেই। আতিকুর রহমান রাহাত লিখেছেন, আপনার মতো এমন দুদিল বান্দাকে দেওয়ার মতো সময় ওনাদের নেই। শফিকুল্লাহ আল আসাদ লিখেছেন, তার আগে একটি উত্তর জানা দরকার। কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা কোরআন থেকে শিখেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা কি বিজ্ঞানের সেই আবিষ্কার সম্পর্কে জানতেন? না জেনে থাকলে কি তারা কোরআন বুঝেননি? কিংবা কেন তারা একবারও নবীজিকে বিজ্ঞানের সেই আবিষ্কার সম্পর্কে প্রশ্ন করেননি? এখানে সোহাইব আহমেদ ইউটিউবের একটি ভিডিওই দিয়েছেন, বিজ্ঞানময় কোরআন পর্ব ৩ সূরা আল হাদীদের বিস্ময়কর প্রযুক্তি তথ্য। এখানে ওই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে মূলত তার যে প্রশ্ন সেটার উত্তর।
তিনি লিখে দিয়েছেন, এই ভিডিওটা দেখতে পারেন, এখানে উত্তর পেয়ে যাবেন। কামরুল হাসান লিখেছেন, আলেমরা তো আপনার মতো সারাদিন কে কি করছে না করছে এগুলো নিয়ে বসে থাকে না। আপনার যদি এতই প্রয়োজন হয় তাহলে কোনো বিজ্ঞ আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করলেই তো উত্তরটা পেয়ে যাবেন। যত সব মানুষের কাছে ভালো হওয়ার ধান্দাবাজি। জাকির লিখেছেন, আমি লৌহ দিয়েছি যাতে রয়েছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ। সূরা হাদীদ আয়াত নম্বর 25। সরি, এটা জাকির লিখেননি, উনি কমেন্ট করেছেন কোরআনের আয়াতের অনুবাদটুকু। ইলিয়াস মজুমদার সেই একই কাজ করেছেন, আয়াতটা দিয়েছেন এবং তার অনুবাদ দিয়েছেন। কাউসার লিখেছেন, মাননীয় মেয়র মহোদয় জনাব হযরতুল আল্লামা মাওলানা তাপসজি এ ব্যাপারে আপনাকে ঘরে বসিয়ে সুন্দর সাবলীলভাবে সবিস্তারে বুঝিয়ে দিতে পারবেন। শুধু শুধু মোল্লা মৌলবীদের কাছে ছুটাছুটি করে আপনার বেকার সময় নষ্ট করার কি প্রয়োজন? ইব্রাহিম মোহাম্মদ সূরা হাদীদের সেই আয়াতটাকে দিয়ে অনুবাদ দিয়েছেন জনাব এ.কে.এম. শামীম ওসমান পীর সাহেব নারায়ণগঞ্জের কাছে জিজ্ঞেস করেন, তিনি ভালো উত্তর দিতে পারবেন। মোহাম্মদ আলী ঘোষ, ঘোষ কেন একজন মুসলমানের নামে হলো বুঝতে পারলাম না। তিনি লিখেছেন, শাহরিয়ার কবির থাকতে আপনার তো কোনো চিন্তাই নেই, কি বলেন, ঠিক কিনা? আরফান আলী লিখেছেন, লোহাকে নাজিল করা হয়েছে, লোহার যে মূল উপাদান তা পৃথিবীতে তৈরি করা সম্ভব নয়, কিন্তু আল্লাহ সেই কথা আনসাল নাজিল শব্দটি ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন। হাবিবুর রহমান লিখেছেন, আল্লামা তাপস বা পীরে কামেল শামীম ওসমান নারায়ণ বাঘির কাছ থেকে জেনে নিও। বোরহান উদ্দিন লিখেছেন, আশা করছি শায়েখ শাহরিয়ার কবিরের কাছ থেকে উপযুক্ত উত্তর পেয়ে যাবেন। এরকমই সবাই লিখেছে। আসলে গোলাম মাওলা রনির বর্তমান কোনো কিছুই এদেশের জনসাধারণের কাছে ভালো কিছু লাগছে না। যেমন তিনি সর্বশেষ 1 ঘন্টা আগে যে পোস্টটা করেছেন, যেটা এটার সাথে কোনো ভাবেই রিলেটেড কিছু নয়, নবাব এলএলবি সিনেমার ধর্ষিতার জবানবন্দি এবং পুলিশের ইজ্জত, এই বিষয়টার উপরে তিনি একটা ভিডিও বানিয়েছেন, সেটাকেও পাবলিক আসলে এখন খেতে রাজি না। তারা এটাকে নিয়েও ওই একই রকম প্রশ্ন করছেন, নিজেকে বুদ্ধিজীবী দাবি করেন। প্রিন্স এইচ.এম. সিফাত লিখেছেন, আরেকজন একটা গালি দিয়ে লিখেছেন ভিডিওতে, রিপোর্ট মার। তো যাই হোক, আসলে আমরা একটা জিনিস এখানে সুস্পষ্টভাবে পেলাম যে গোলাম মাওলার রনি এই মুহূর্তে পচনশীল একটি দ্রব্য মানুষ। তাকে আসলে এই মুহূর্তে সে যদি খুব ভালো কোনো কথাও বলে সেটা আসলে কেউ গ্রহণ করবে না, এবং একমাত্র উপায় হলো ক্ষমা প্রার্থনা করে হয়তো নিজের ইমেজটাকে আবার ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। অন্যথায় আসলে তাকে, যেমন ধরেন 1 ঘন্টা আগে তার মতো একজন সেলিব্রিটি তার একটা পেজে একটা পোস্ট করবে, মাত্র 140টা লাইক পড়বে, এটা আসলে মেনে নেওয়া খুব মুশকিল। তার মধ্যেও আবার হাহারি দেয়া লোকের সংখ্যা খুব বেশি, লাইকের সংখ্যা খুব কম। তো আসলে যাই হোক, আমরা এখানে দেখুন 4,39,237 জন পিপল এই পেজের লাইকার। এত বিপুল পরিমাণের লাইক সমৃদ্ধ একটা পেজ, এটা আস্তে আস্তে বিলীন হওয়ার দিকেই যেন যাচ্ছে। মাত্র 2,000-2,500 লাইক পড়ছে, তার মধ্যে বেশিরভাগ লাইকেরই আবার রকম ফেরটা কি হয় আমরা একটু দেখে আসি। এখানে হাহা রিয়েক্ট দিচ্ছে মানুষ 307 জন, অনলি 45 জন মানুষ থেকে লাভ রিয়েক্ট দিয়েছে, আরো বিভিন্ন রিয়েক্ট যারা দিয়েছেন এগুলো দেখাই যাচ্ছে। তো আসলে মানুষ অজ্ঞাতেই লাইক দেয়, যেমন আমিও পড়তে পড়তে বেশ কিছু জায়গায় লাইক দিয়ে ফেলেছি, এমনিতেই দেয়। কিন্তু বাস্তবিকভাবে কমেন্টটাই হলো আপনাকে মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করছে সেই বিষয়টা বোঝা। তো যাই হোক, আমরা মাঝখানে আরেকটা লিংকে ক্লিক করেছিলাম ভোরের কণ্ঠে। সহকর্মীর পুত্রকে নিপীড়নের অভিযোগে বরখাস্ত ৭১ টিভির সিনিয়র রিপোর্টার সোহেল। সহকর্মী শিশুপুত্রকে বলাৎকারের চেষ্টা, নিপীড়নের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে ৭১ টিভির সিনিয়র সাংবাদিক হোসাইন সোহেলকে। ৭১ টিভির এক প্রডিউসারের বাসায় মদের পার্টিতে মাতাল ছিলেন সাংবাদিক সোহেল এবং তার বন্ধুরা। ভোর 4টার দিকে ওই প্রডিউসারের ইংলিশ মিডিয়ামে পড়ুয়া 8 বছরের ছেলেকে যৌন নিপীড়ন এবং ধর্ষণের চেষ্টা করেন সোহেল। সোহেলের একজন সহকর্মী ফেসবুক পোস্টে ৭১ টিভি কর্তৃপক্ষের কাছে দেওয়া অভিযোগপত্র, এ সময় শিশুটির বাবা এসে দেখতে পায় সাংবাদিক সোহেলের শার্ট প্যান্ট খোলা। সোহেল ওই শিশুটির শার্ট প্যান্ট খুলে ফেলেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন ৭১ টিভির প্রডিউসার, যিনি নিজেও মাতাল ছিলেন। পরের দিন অফিসে এসে তিনি অভিযোগ দায়ের করেন।
এরপর সোহেল ৭১ টিভিতে গেলে সেখানে কর্মরত কয়েকজন সাংবাদিক সোহেলকে পেটান, চড় থাপ্পড়, লাথি ঘুষি দিয়ে ৭১ টিভি থেকে বের করে দেওয়া হয়। অনুসন্ধানে জানা গেছে সোহেল শুধু মদ নয়, নানা ধরনের মাদক দ্রব্য সেবন করত। যাই হোক, এই বিষয়টার লিঙ্কটা যে কারণে ওখানে গোলাম মাওলা রনির ওই পায়ুপুত্রের উপরে দেওয়া হয়েছিল যে বাস্তবিকভাবে আপনারা বা যে বা যারাই হোক মাদ্রাসার এই কতিপয় গুটি কয়েক ঘটনাকে সামনে নিয়ে এসে যেভাবে আক্রমণাত্মক ভাবে হুজুরদেরকে বলাৎকারী অথবা সমকামী বানানোর অপচেষ্টায় লিপ্ত, সেই ঘটনাগুলোর বিপরীতে যে অসংখ্য ঘটনা এই সুশীল সমাজ তথা পাশ্চাত্যের কালচারে শিক্ষিত সমাজের মধ্যে রয়েছে, যারা নাকি বিভিন্ন সময় নিজেদেরকে সমকামী দাবি করে প্রচার করছে এবং সমকামীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করা হয়। ফেসবুকে ঢুকলে দেখা যায় অসংখ্য ইয়া পাওয়া যাবে, যেখানে দেখা যাচ্ছে যে সমকামীদের অধিকার আদায়ে তারা আন্দোলনে নেমেছে, জনপথ তৈরি করছে। সেগুলো আপনাদের চোখে পড়ে না, কিন্তু যে ঘটনাগুলো মাদ্রাসায় ঘটে সেই ঘটনার বিপরীতে মাদ্রাসার হুজুররাই এই ঘটনাকে সামনে নিয়ে আসে, বলাৎকারীকে ধরে, তাদের চাকরিচ্যুত করে এবং সামাজিকভাবে বিচার সালিশ হয় এবং অসংখ্য ঘটনাতে এমনও হয়েছে যে পুলিশ এর হাতে তাকে হ্যান্ড ওভার করা হয়েছে। সেগুলো আপনাদের চোখে পড়ে না। ৭১ টিভির সিনিয়র সাংবাদিক এর বিষয়টাও আপনাদের চোখে পড়ে না, কিন্তু আপনি হুজুরদেরকে নিয়ে আক্রমণাত্মক কথা বলার জন্য এই একটা বিষয়কে পুঁজি হিসাবে গ্রহণ করে নিয়েছেন এবং সেভাবেই আপনারা কাজ করে যাচ্ছেন। তো যাই হোক, আমরা মূলত একটা জিনিস স্পষ্ট যে গোলাম মাওলা রনি তথা বর্তমান সময়ে যারা ইসলাম এবং মুসলমান বিশেষ করে আলেম ওলামাদের বিরুদ্ধাচারণ করে কথা বলছেন, দেশের জনগণ কিন্তু তাদেরকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করছে না। একটা জিনিস একটু দেখেন যে ভাস্কর্য ইস্যুটা আসার পর থেকেই মূলত এই বিষয়টার সূত্রপাত হয়েছে। প্রচুর পরিমাণে গালিগালাজ থেকে নিয়ে অশ্লীল ভাষায় আক্রমণ থেকে নিয়ে তাদেরকে মেরে ফেলা, তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার বিভিন্ন হুমকি ধামকি সহ অনেক কিছুই হয়েছে, কিন্তু বাস্তবিকভাবে শেষ পর্যন্ত তারাই কিন্তু পিছু হটেছেন। ফাঁকে আল্লামা মামুনুল হক সহ আলেমদের যে শ্রেণীটা ভাস্কর্যের বিরোধিতা করেছেন, তারা কিন্তু তাদের দায়িত্ব, তাদের যে আল্লাহ প্রদত্ত তাদের কাঁধে যে দায়িত্বটা ছিল সেটা কিন্তু তারা সুচারুরূপেই পালন করেছেন। তাদের উপর দায়িত্ব ছিল যারা এই বিষয়টা করছে বা যারা করবে তাদের কাছে সত্যটা পৌঁছানো যে এই ঘটনাটা আপনারা যা করছেন সেটা ইসলাম সম্মত নয়। যেহেতু রাষ্ট্র ক্ষমতায় তারা নাই, সুতরাং তাদের হাতে এটাকে উচ্ছেদ করা বা এটাকে নির্মূল করার দায়িত্ব কোনোভাবেই আলেমদের কাঁধে পড়ে না। তাদের দাওয়াতি কার্যক্রমের মতোই তাদের যেটা উচিত ছিল যে তারা প্রচার করবে যে এই বিষয়টি ভালো নয়, এটা শরীয়ত সম্মত নয়, ইসলাম এটাকে সমর্থন করে না। সেই কাজটুকু কিন্তু তারা আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই করেছেন। সুতরাং তাদের দায়িত্ব শেষ, এখন যা হবার তাই হবে। সুতরাং তাদেরকে আল্লাহর দরবারে অন্তত জবাবদিহিতার পর্যায়ে পড়তে হবে না বলেই আমার বিশ্বাস। কিন্তু এর পরবর্তীতে ওই ঘটনাটার প্রেক্ষাপটটাকে সামনে রেখেই যেন একটা নির্দিষ্ট শ্রেণী এই বিষয়টাকে আরো ইয়া করার চেষ্টা করে যাচ্ছে। তো এটাকে কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। তো যাই হোক, আমরা এখানে ফেস দ্য পিপলের যে ইয়াটা দেখছিলাম, চাঁদপুরের শিশু বলাৎকারের অভিযোগ যেটা করা হয়েছিল সেটার আসলে সত্য কোনটা হবে, বাস্তবিকভাবেই কি এখানে বলাৎকার হয়েছিল নাকি হয়নি সেই বিষয়টি। তো যাই হোক, লাইভটি শেষ হয়েছে, কিন্তু তারপরেও প্রচুর মানুষ এখন পর্যন্ত যুক্ত আছে যে আরো কিছু শুনবে বা এরকম কোনো ভাবনা থেকে। তো ফেস দ্য পিপল এর পক্ষ থেকে সবাইকে আহ্বান জানানো হয়েছে স্ট্যাটাসটি শেয়ার করার জন্য। তো যাই হোক, এটা শেয়ার হয়েছে অলরেডি প্রচুর পরিমাণে। অলরেডি এর মধ্যেই সরি, এটা সেটা না, আমরা যেটা দেখছিলাম সেটা আরো উপরে চলে গেছে মেবি। হ্যাঁ, লাইভটি শেষ হয়েছে। সরি, না, লাইভ এখনো চলছে। ওখানে মাদ্রাসায় মনে হয় এলাকা ভিত্তিক লোকজনকে সঙ্গী করে ওখানে বিচার সালিশের মতো করে একটা কিছু বসেছে। এখানে আরো একটা বিষয়, ফেস দ্য পিপল এর গত পরশু দিনের একটা পোস্ট ছিল, কমান্ডো সিনেমার বিরুদ্ধে মুখ খুললেন মামুনুল হক।
সেটাতে প্রচুর পরিমাণে মানুষ তাদেরকে সমর্থন জানিয়েছেন, করেছেন। না, এখানে এখনো লাইভটি চলছে দেখাই যাচ্ছে। উনি তার চাচা ও ভাই, আবার সাগরেরও ভাই। গুড। সব হুজুর এখন একটি সংগঠন তৈরি করুন, তারপর সারা বাংলাদেশকে মনিটর করে যে হুজুরে কাজ করে তাদেরকে পানিশমেন্ট দেয়া হোক। অবশ্যই এটা সবাই চায়। যদি মেডিকেলের উপর কেউ প্রভাব বিস্তার করে, এখানে একজন প্রশ্ন করেছেন। আমরা আসলে সবাইকে আহ্বান জানাবো ফেস দ্য পিপল এর আজকের এই বিষয়টিকে, লাইভ যেটা ছিল বিষয়টা সবাই দেখবেন এবং সম্ভব হলে সবাই যার যার টাইমলাইনে এটাকে শেয়ারও করবেন, কারণ এটা সত্য উদ্ঘাটন দরকার আছে। এবং এটা হলে দেখা যাবে যেটা, সেটা হলো যে মানুষ বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হবে। এই যে এইভাবে হঠাৎ করেই শুধুমাত্র হুজুরদেরকে একজনকে আক্রমণাত্মক ভাবে এলাকাবাসী বা নির্দিষ্ট একটি দল মতের লোকজন ধরবে, তাদেরকে মিথ্যাই অপবাদ দেবে, বলাৎকারী বলবে, তাদের উপর অত্যাচার করবে, মাথার চুল ন্যাড়া করে দিয়ে বেইজ্জতি করবে। এবং যতটুকু জানা গেছে এই ঘটনায় যাকে অ্যারেস্ট করা হয়েছে সে একজন কোরআনের হাফেজ। তার উপরে যদি এই বেইজ্জতিমূলক মানে অপবাদ দিয়ে যদি তাকে বলাৎকারী বানানো হয়ে থাকে, তাহলে সেটা কতটা লজ্জাজনক, তার জন্য মানহানিকর। এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এটার যদি ঘটনাটা না ঘটে থাকে তাহলে অবশ্যই এটার প্রতিবাদ করা উচিত। এখানে নাসির কাজী সাহেবের এই বক্তব্যের সাথে আমি একমত নই। তিনি বলেছেন যে ৭১-৭৩ সালেও বলাৎকার ছিল, ওকে ছিল। কিন্তু হুজুররা এই বিষয়ে কথা বলেন না, এটা কোনোভাবেই সত্য না। প্রচুর পরিমাণে হুজুররাই কথা বলেন এবং এগুলোর আপনি হয়তো জিনিসটা জানেন না বা দেখেন নাই। তো এইভাবেই আমরা আজকে আসলে আলোচনা অনেক দীর্ঘায়িত হয়েছে। মূলত আমাদের ২ টা বিষয়ের উপরে আমরা আলোচনা করেছি। আম গোলাম মাওলা রনির পায়ুপুত্র এবং ফেস দ্য পিপল এর যে বিষয়টা এখানে উপস্থাপিত হয়েছিল, যে তারা আলোচ্য সূচিতে আজকের যে আলোচনার সূচি ছিল চাঁদপুরের শিশু বলাৎকারের ভিতর বাহির আদ্যপান্ত নিয়ে টকশো। তো ২ টা বিষয় নিয়ে আমরা আলাপ করেছি। আমরা সকলকে আহ্বান জানাবো, আসলে আক্রমণাত্মক ভাবে কোনো কিছুই কারোই করা উচিত নয়। আমাদের সবারই উচিত আসলে উম সুন্দর একটি বাংলাদেশের প্রত্যাশা করা। আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো যে পারস্পরিকভাবে আমরা আক্রমণাত্মক না হয়ে সহনশীল হয়ে আমরা একজন আরেকজনের সাথে মিলেমিশে সুন্দর একটি বাংলাদেশ গড়বো, যেখানে সকলে মিলেমিশে বসবাস করব। এবং এইখানে এই যে এইভাবে আক্রমণাত্মক হুজুরদেরকে আপনারা আক্রমণ করবেন, আপনাদেরকে হুজুররা আক্রমণ করবে, এটা কেন হবে? আমরা সবাই বাংলাদেশের মানুষ এবং আমাদের সকলেরই একই সাথে এই বাংলাদেশে থাকার অধিকার রয়েছে। একদল আরেক দলকে এই দেশ থেকে বের করে দিচ্ছেন, এ দেশে আপনাদের কোনো স্থান নেই বলে ঘোষণা দিচ্ছেন। এগুলো আসলে বাস্তবতার সাথে যায় না এবং উচিতও নয়। তো যাই হোক, আমি আজকের মতো আলোচনা সমালোচনার এই টপিকটাকে শেষ করতে যাচ্ছি। আগামীকাল ইনশাআল্লাহ আমরা নতুন আরেকটি সাবজেক্টিভ ইস্যু নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে আলাপচারিতায় আসবো ইনশাআল্লাহ। দোয়া রাখবেন যেন সুস্থ অবস্থায় আপনাদের সাথে আবারও যুক্ত হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।